Hi everybody, you are welcome to my physics teaching channel. আজকে আমরা ফিজিক্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করব, এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট। প্রথমেই আমরা জানব এসি বা অল্টারনেটিং কারেন্ট কাকে বলে। যে তড়িৎ প্রবাহ তার মান এবং অভিমুখ সময়ের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পরিবর্তিত হয় তাকে আমরা বলবো অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ। পরিবর্তী প্রবাহের উৎস হল পরিবর্তী ভোল্টেজ বা এসি ভোল্টেজ। এসি ভোল্টেজ কিভাবে উৎপন্ন হয়? এসি ভোল্টেজ উৎপন্নের যে প্রধান থিওরি সেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সেই তড়িৎ চুম্বকীয় আবেশ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ, এর উপর নির্ভর করে আমরা এসি জেনারেটর বা ডায়নামোর সাহায্যে পরিবর্তী ভোল্টেজ উৎপন্ন করি এবং সেখান থেকে আমরা পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট আমরা উৎপন্ন করতে পারি। আমরা ভিডিও লিঙ্কে দিয়ে দেব যে এসি ভোল্টেজ এসি জেনারেটরের সাহায্যে কিভাবে উৎপন্ন করা হয়। এখন আমরা এসি কারেন্ট এবং এসি ভোল্টেজ তার বিভিন্ন থিওরি, তার বিভিন্ন সার্কিট, বিভিন্ন বর্তনীতে কিভাবে আমরা এসি ভোল্টেজ প্রয়োগ করে এসি কারেন্টগুলো উৎপন্ন হয় সেগুলো আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি যে এসি ভোল্টেজ বা এসি কারেন্ট আমরা গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করতে পারি। এসি ভোল্টেজ এটা ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, এই রাশিমালার সাহায্যে আমরা এসি ভোল্টেজকে প্রকাশ করি। এসি ভোল্টেজ যেটাকে আমরা যদি লেখচিত্রের সাহায্যে তার ওয়েভ ফর্ম সেটাকে আমরা বোঝানোর চেষ্টা করি তাহলে দেখব এটা হবে এসি ভোল্টেজের সবথেকে সরলীকরণ যে রূপ বা সিম্পল ওয়েভ ফর্ম সেটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, সাইনধর্মী তরঙ্গ। আমরা এদিকে প্রকাশ করছি ভোল্টেজের মান এবং এদিকে সময়। এসি ভোল্টেজ বা পরিবর্তী ভোল্টেজ সময়ের সঙ্গে সঙ্গে তার মান এবং অভিমুখ পরিবর্তিত হয়। আমরা দেখতে পাচ্ছি যখন সময় শূন্য বা জিরো টাইম তখন আমরা ভোল্টেজের মান জিরো এবং আস্তে আস্তে সেটা মানটা বাড়ছে এবং সর্বোচ্চ মানে গিয়ে পৌঁছাচ্ছে ভি জিরো। এই ভি জিরো মান এটাকে আমরা বলি পিক ভ্যালু বা শীর্ষ মান। শীর্ষ মান থেকে আবার সেটা মানটা কমে জিরো হচ্ছে এবং বিপরীত দিকে তার অভিমুখ পরিবর্তিত হয়ে এবং বিপরীত দিকে তার শীর্ষ মানটা আবার সর্বাধিক হচ্ছে, যেটাকে আমরা বলছি মাইনাস ভি জিরো। এইভাবে পর্যায়ক্রমে এসি ভোল্টেজের মান বাড়ছে এবং কমছে। ঠিক আছে, আমরা যদি দেখি এটাকে সময়টাকে এভাবে হিসাব করব যে এসি ভোল্টেজ এই যে পর্যন্ত এই ওয়েভ ফর্ম, এটাকে একটা পর্যায়ক্রমিক সময়, এই সময়ের মধ্যে ফুল ওয়েভ ফর্মটা এটা জিরো, এটা টি এবং এটা টি বাই টু এবং এভাবে এটা রিপিট হবে। আমি পুরোটা দেখালাম না। তাহলে এসি ভোল্টেজের যে সবথেকে সিম্পল ওয়েভ ফর্ম এটা ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, এটাকে আমরা বলি সাইন ধর্মী তরঙ্গ বা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম। এছাড়া আমরা অন্য ফর্ম দেখাতে পারি। এটাকে আমরা বলি স্কোয়ার ওয়েভ ফর্ম, স্কোয়ার ওয়েভ ফর্ম। এছাড়া আছে আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্ম বা ত্রিভুজ আকৃতি ওয়েভ ফর্ম। বিভিন্ন রকম হয় এই তিনটে ওয়েভ ফর্ম। তার মধ্যে সাইনোসয়েডাল বা সাইনধর্মী তরঙ্গ সেটা সবথেকে সরলীকরণ এবং সিম্পল।
এবং এই বিভিন্ন অনেক প্রকারের সাইনধর্মী তরঙ্গ তার উপরিপাত বা সুপার পজিশনের ফলে আমাদের স্কোয়ার ওয়েভ বা ট্রায়াঙ্গুলার ওয়েভগুলো তৈরি হয়। ঠিক আছে, এখানে অল্টারনেটিং ভোল্টেজের বিভিন্ন ওয়েভ ফর্মস দেখানো হয়েছে: সাইন ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, কমপ্লেক্স ওয়েভ এবং স্কোয়ার ওয়েভ। তাহলে ভোল্টেজকে যেমন আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, এসি কারেন্ট বা পরিবর্তী প্রবাহ তাকে লেখা যেতে পারে I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি, যেখানে আমাদের V0 এটাকে আমরা বলবো ভোল্টেজের শীর্ষ মান, ভোল্টেজের শীর্ষ মান বা পিক ভ্যালু অফ ভোল্টেজ, পিক ভ্যালু অফ ভোল্টেজ। ঠিক একইভাবে I0 কে বলবো আমরা প্রবাহের শীর্ষ মান বা পিক ভ্যালু অফ কারেন্ট। V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি এবং I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি। এখন আমরা হিসাব করব এই কারেন্ট এবং ভোল্টেজ, এসি কারেন্ট এবং ভোল্টেজ আমরা দেখতে পেলাম তার মানটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে এবং তারপর আমরা গড় মানটা কেমন হয় সেটা দেখার চেষ্টা করব। গড়, তার আগে আমরা বলি গড় মান আমরা কি করে বের করব। একটা ফাংশন ft, এটা টাইমের ফাংশন, আমরা তার যদি অ্যাভারেজ মান বা গড় মান বের করি তার ফর্মুলা হলো ft বার অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু। আমরা প্রথমে মানটাকে ইন্টিগ্রেশন করব ft dt, 0 থেকে t এই টাইম ইন্টারভ্যালের মধ্যে আমরা এটাকে ইন্টিগ্রেশন করলাম এবং সেটাকে যদি টাইম দিয়ে ডিভাইড করি তাহলে আমরা এই ft ফাংশন তার 0 থেকে t এই ইন্টারভ্যালের মধ্যে অ্যাভারেজ ভ্যালু বা গড় মানটি আমরা পেয়ে যাব। ওকে, তাহলে আমরা প্রথম বের করব পরিবর্তী প্রবাহের গড় মান। এটা আমরা পূর্ণ চক্রের ক্ষেত্রে বের করব। পূর্ণ চক্র অর্থাৎ 0 থেকে t একটা টাইম পিরিয়ড, আমরা এই ফুল যে ওয়েভ ফর্ম টাইমটা 0 থেকে t এই ইন্টারভ্যাল, সেই ইন্টারভ্যালের মধ্যে আমরা তার অ্যাভারেজ ভ্যালুটা বের করব। তাহলে আমরা একটু আগে দেখলাম I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি, তাহলে তার গড় মান I বার ইকুয়াল টু আমাদের ফর্মুলা হবে 1/t 0 to t I dt। আমি এখন মান বসিয়ে দিচ্ছি। I মানে I0 সাইন ওমেগা টি dt। I0 শীর্ষ মান, সেটা কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশনের বাইরে আসবে, সাইন ওমেগা টি dt। I0 বাই টি আমরা ইন্টিগ্রেশন করলে সাইন ওমেগা টি, যেটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা এবং লিমিট 0 টু টি। আমরা এখন যদি এই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে পাবো, মাইনাসটা আমি বাইরে আনছি, I0 ওমেগাও বাইরে আনছি, ওমেগা ইন্টু টি, তার টি এর ভ্যালু কস ওমেগা ক্যাপিটাল টি মাইনাস কস 0 ডিগ্রি মাইনাস I0 বাই ওমেগা টি, ওমেগা ইন্টু টি যার ভ্যালু হয় 2 পাই। আমরা জানি টাইম পিরিয়ড t ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা। এই যে টাইম পিরিয়ড যেটাকে আমরা হিসাব করি 2 পাই বাই ওমেগা, দেন ওমেগা ইন্টু টি এটাকে লিখতে পারি 2 পাই। তাহলে এটা হবে cos 2 পাই মাইনাস cos 0 ডিগ্রি মাইনাস I0 বাই ওমেগা টি মানে 2 পাই, cos 2 পাই এর ভ্যালু হবে আমাদের 1 মাইনাস cos 0 1
দেন আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভ্যালু 0, অর্থাৎ এসি প্রবাহের গড় মান 0। এবং কীভাবে সেটা সম্ভব হলো, আমরা ওয়েভ ফর্মটা এখানে দেখতে পাচ্ছি স্পষ্ট, হাফ আছে উপরের দিকে যেটা পজিটিভ এবং বাকি হাফ আছে নিচের দিকে, তাহলে ইকুয়াল এবং অপোজিট একটা পজিটিভ ভ্যালু এবং নেগেটিভ ভ্যালু, যেটাকে আমরা ইন্ডিকেট পেলে 0 পাওয়ার কথা। এই জন্য আমরা দেখছি যে পূর্ণ চক্রে বা ফুল সাইকেলের জন্য এসি এর গড় মান আমরা পাচ্ছি 0, যেটা আমাদের হওয়া উচিত ছিল এবং আমরা সেটাই পেয়েছি এখানে। তাহলে এই যে এই অসুবিধাটা দূর করার জন্য আমরা এখন পূর্ণ চক্রে মানটা বের না করে আমরা দেখব যে অর্ধ চক্রে বা হাফ সাইকেলের জন্য সেটা কত হয়। 0 থেকে t/2 এই ইন্টারভ্যালের মধ্যে তার মানটা অ্যাভারেজ কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখব। তাহলে অর্ধ চক্রে গড় মান নির্ণয়। অর্ধ চক্রে গড় মান নির্ণয় একইভাবে আমরা i বার ইকুয়াল টু ইন্টিগ্রেশন করব 0 টু t/2 i dt, এবং এখানে টাইমটা হবে 1/t/2। একইভাবে যদি আমরা মান বসিয়ে দিই i এর ভ্যালু, তো আমি আগে ইন্টিগ্রেশনের বাইরে কনস্ট্যান্ট টার্মটা নিয়ে চলে আসছি এবং এখানে হবে t উপরে 2 চলে যাবে, এখানে থাকবে sin ওমেগা t dt 0 টু t/2, 2i0 বাই ক্যাপিটাল T ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস cos ওমেগা t বাই ওমেগা, মাইনাস cos ওমেগা t ডিভাইডেড বাই ওমেগা, লিমিট 0 টু t/2। আমি মাইনাস এবং ওমেগা টার্মটা আবার আমাদের সুবিধার জন্য বাইরে নিয়ে আসছি। এখানে লিমিটটা আমরা যদি বসাই পাবো cos ওমেগা t/2 মাইনাস cos 0 ডিগ্রি, দেন মাইনাস 2i0 বাই ওমেগা t, আমি আগেই বলেছি তার ভ্যালু হয় 2π, cos ওমেগা t 2π হবে বাই 2, দেন এখানে থাকবে cos only π মাইনাস cos 0 ডিগ্রি। এখন আমি যদি ভ্যালুটা বসিয়ে দিই, ভ্যালু বসিয়ে দিলে আমি পাবো i বার অর্ধচক্রের জন্য মাইনাস 2i0 বাই 2π ইন্টু cos π, যার ভ্যালু হবে -1 এবং cos 0 এর ভ্যালু 1, তাহলে -1 -1 -2, দেন আমরা এখানে i যে ভ্যালুটা পাবো 2i0 বাই π, অর্থাৎ অর্ধচক্রের ক্ষেত্রে গড় মানের ভ্যালু আমরা পেলাম i বার ইকুয়াল টু 2i0 বাই π। একইভাবে আমরা যদি এসি পরিবর্তী ভোল্টেজের গড় মান বের করি, তাহলে সেক্ষেত্রে অর্ধচক্রে ভোল্টেজের গড় মান যেটা আমরা পাবো 2v0 বাই π, অর্থাৎ পিক ভ্যালু যেটা তার 0.63 টাইমস, পিক ভ্যালুর 0.63 টাইমস, সেটা হবে আমাদের অর্ধচক্রে ভোল্টেজ এবং কারেন্টের গড় মান। ওকে, এখন আমরা প্রথমে দেখলাম পূর্ণ চক্রে এসি ভোল্টেজ এবং এসি কারেন্ট তার মান হলো আমাদের 0, এবং সেটা আমরা অর্ধচক্রে বের করলাম, কিন্তু পূর্ণ চক্রে মানটা যেহেতু 0 এসে গেল, এখন আমরা অন্য রকমভাবে সেই গড়টা নির্ণয় করার চেষ্টা করব। আমরা v ইকুয়াল টু v0 sin ওমেগা t টার্মটা, যেটা আমরা
ওয়েভ ফর্মটা দেখলাম, ভি। যখন আমরা পূর্ণ চক্রে গড় নির্ণয়ের চেষ্টা করেছিলাম তখন দেখলাম পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফ এই দুটো টার্ম জিরো হয়ে গেল। তার জন্য আমরা এটাকে এখন স্কোয়ার করব। v0 স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার ওমেগা টি। এখন স্কোয়ারের যে ওয়েভ ফর্মটা আমরা দেখতে হবে এমনই ভি স্কোয়ার। এখন যদি আমরা এর গড় মান বের করি তাহলে শূন্য হতে পারবে না, কারণ সবই পজিটিভে চলে গেছে স্কোয়ার টার্ম। আমরা জানি নেগেটিভ টার্মকে স্কোয়ার করলে সেটাও পজিটিভ হবে, অর্থাৎ সবই পজিটিভে চলে গেছে। আমরা কি করব এখন, এই ভি স্কোয়ার এই টার্মের গড় মান বের করব। তো ভি স্কোয়ার তার যে অ্যাভারেজ ভ্যালু সেটা আমরা পাবো 1/t ইন্টিগ্রেশন 0 to t v square dt equal to 1/t 0 to t v0 square sin square omega t equal to v0 square divided by t integration 0 to t sin square omega t, যেটাকে আমি একটু সাজিয়ে লিখি 2 sin square omega t, উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, এখানে আমি একটা 2 নিয়ে নিচ্ছি, ইনটু dt। আমাদের এখানেও dt হবে। এটা ইকুয়াল টু আমি লিখতে পারি v0 স্কয়ার বাই 2t ইন্টিগ্রেশন 2 sin স্কয়ার ওমেগা t। এটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করলে আমি লিখতে পারি 1 মাইনাস cos 2 ওমেগা t ইনটু dt। then v square bar equal to v0 square by 2t dt into 1, যেটা আমাদের হবে dt minus cos 2 omega t dt। আমি দুটো ইন্টিগ্রেশনে এটাকে ডিভাইড করছি, 0 to t 0 to t, then v0 square by 2t dt কে ইন্টিগ্রেশন করলে আমাদের হবে t মাইনাস, ওকে আমি একবার এই লিমিট 0 to t বসিয়ে দিচ্ছি এবং এখানে পাবো sin 2 ওমেগা t বাই ওমেগা, এর লিমিট হবে 0 to ক্যাপিটাল T। v0 স্কয়ার বাই 2t, এটাকে যদি আমরা লিমিট বসাই তাহলে আমরা পাবো ক্যাপিটাল T মাইনাস 0 এবং এখানে আমরা পাবো sin 2 ওমেগা t বাই ওমেগা মাইনাস মাইনাস প্লাস sin 0 বাই ওমেগা। v0 স্কয়ার বাই 2t, আমি এটা টার্মটা 0 পেয়ে যাব, এটা 0 হলো, এটা ওমেগা ইন্টু টি যেটা 2 পাই জানি, সাইন 2 পাই বা সাইন 4 পাই ভ্যালু হবে 0, অনলি আমাদের এখানে টার্ম থাকবে t এবং আমরা অবশেষে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে v0 স্কয়ার বাই 2। তাহলে পরিবর্তী ভোল্টেজের স্কয়ারের অ্যাভারেজ যার ভ্যালু আমরা পেলাম
v0 স্কোয়ার বাই 2। এর যদি আমরা স্কোয়ার রুট নিই অর্থাৎ বর্গমূল নিই তাহলে যে ভ্যালুটা পাবো তার নাম আমরা বলি RMS, রুট মিন স্কোয়ারড ভ্যালু। তাহলে রুট মিন স্কোয়ারড ভ্যালু যেটা হবে ভি স্কোয়ার বার, অর্থাৎ ভি এর স্কোয়ারের অ্যাভারেজ করে তার স্কোয়ার রুট, সেটা হবে আমাদের VRMS। VRMS হলো v0 স্কোয়ার বাই 2 তার রুট, অর্থাৎ v0 বাই রুট 2। তাহলে আমরা এখন যে ভ্যালুটা বের করলাম সেটাকে আমরা বলি RMS ভ্যালু। RMS ভ্যালুটা কি হবে? ভ্যালুটা হবে 0.707 v0। ঠিক একইভাবে আমরা কারেন্টেরও যদি RMS ভ্যালু বের করি সেক্ষেত্রে আমরা পাবো IRMS ইকুয়াল টু I0 বাই রুট 2 और 0.707 I0, অর্থাৎ পিক যে ভ্যালু তার 1/√2 টাইমস, সেটা হবে RMS ভ্যালু। আমরা কোনো যন্ত্রের সাহায্যেই এসি ভোল্টেজ বা কারেন্টের তাৎক্ষণিক মান বা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কখনো মাপতে পারি না। আমরা যে ভ্যালুটা মেজার করি সেটা হচ্ছে তার RMS ভ্যালু। RMS ভ্যালু সেটা হচ্ছে আমরা এসি ভোল্টমিটার বা অ্যামিটারের সাহায্যে ভোল্টেজ এবং কারেন্টের মানটা আমরা মেজার করতে পারি। ঠিক আছে? এখন আমি দেখাবো এসি পাওয়ার তার অ্যাভারেজ ভ্যালু কিভাবে হিসাব করতে হয়। অ্যাভারেজ ভ্যালু অফ এসি পাওয়ার, অর্থাৎ এসি বর্তনীর ক্ষমতার গড় মান। আমরা জানি কোনো বর্তনীতে এসি ভোল্টেজ V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। সাইমালটেনিয়াসলি সেই বর্তনীতে তার প্রবাহ মাত্রা I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি মাইনাস থিটা। অর্থাৎ বর্তনীতে যদি আমি ভোল্টেজ V ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি অ্যাপ্লাই করি, তার যে কারেন্টটা হবে সেই কারেন্টের মান I0 সাইন ওমেগা টি মাইনাস থিটা। এই যে থিটা টার্মটা সেটাকে আমরা বলি দশা পার্থক্য। থিটা হচ্ছে দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স। ভোল্টেজ এবং কারেন্ট তাদের মধ্যে দশা পার্থক্য। এই দশা পার্থক্য কখনো 0 ডিগ্রি হতে পারে, কখনো 90 ডিগ্রি হতে পারে, কখনো -90 ডিগ্রি হতে পারে। তাহলে আমাদের তাৎক্ষণিক ক্ষমতা, ইনস্ট্যান্টেনিয়াস ক্ষমতা E ইকুয়াল টু আমরা পাবো V ইন্টু I, অর্থাৎ V0 I0 সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস থিটা। আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। V0 I0 ইন্টু সাইন ওমেগা টি, আমরা এটা ট্রিগোনোমেট্রিক ফর্মুলা যদি ইউজ করি তো পাবো সাইন ওমেগা টি কস থিটা মাইনাস কস ওমেগা টি সাইন থিটা ইকুয়াল টু V0 I0। আমি এটা মাল্টিপ্লাই করছি, করলে পাবো cos থিটা ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি, এবং এটা পাবো সাইন থিটা সাইন ওমেগা টি cos ওমেগা টি। আমি আরো একটু সিম্পলিফাই করার চেষ্টা করছি। cos থিটা সাইন স্কোয়ার ওমেগা টি। ওকে, আমরা এ পর্যন্তই রাখি। এখন এটা আমি যেটা পেলাম সেটা
এসি বর্তনীতে তাৎক্ষণিক ক্ষমতা, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ এসি পাওয়ার। তাহলে গড় মান আমরা একটু আগেই বের করা শিখেছি, যে কোনো ফাংশনের অ্যাভারেজ ভ্যালু বা গড় মান সেটা, তাহলে পি বার ইকুয়াল টু আমরা টাইম ইন্টারভ্যাল 0 to t, তার মধ্যে ইন্টিগ্রেশন করব আগে পি ডিটি। এটা হচ্ছে তাহলে আমাদের ইন্টিগ্রেশন বা সাম, টোটাল 0 to 2 এই যে ইন্টারভ্যালের মধ্যে আমরা এটা ইন্টিগ্রেশন করলাম এবং টি দিয়ে ডিভাইড করলাম, এটা পাবো পাওয়ারের গড় মান। এখন আমি এই ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি। v0 i0 কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসবো বাই টি। এখানে দুটো ইন্টিগ্রেশনকে আমি আলাদা আলাদা করে দেব। cos থিটা এটা বাইরে চলে আসবে, এটা যেহেতু আমাদের কনস্ট্যান্ট টার্ম, এখানে পাবো sin স্কয়ার ওমেগা টি ডিটি 0 to t। এখানেও আমরা sin থিটাকে বাইরে আনবো 0 to t sin ওমেগা টি cos ওমেগা টি ডিটি। এবার আমরা ইন্টিগ্রেশনটা এক্সিকিউট করছি। v0 i0 বাই টি cos থিটা sin স্কয়ার ওমেগা টি ডিটি এর ইন্টিগ্রেশনটা কত হবে? আমরা একটু আগেই বের করেছিলাম sin স্কয়ার ওমেগা টি ডিটি, যেটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু 1 মাইনাস cos 2 ওমেগা টি ইন্টু ডিটি। আমি উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি এবং নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। উপরে হবে 2 sin স্কয়ার ওমেগা টি, যার ভ্যালু হবে 1 মাইনাস cos 2 ওমেগা টি ইন্টু sin থিটা। এখানেও আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করছি নিচে এবং উপরে 0 to t। তাহলে উপরে পাবো 2 sin ওমেগা টি cos ওমেগা টি, যেটাকে আমরা লিখতে পারি sin 2 ওমেগা টি ইন্টু ডিটি। এখন আমরা সহজেই ইন্টিগ্রেশনটা করতে পারবো। v0 i0 ডিভাইডেড বাই t ইন্টু cos থিটা। একটু আগেই আমরা ইন্টিগ্রেশন করলাম 1 ইন্টু ডিটি, এটা ডিটি হবে, তাহলে ইন্টিগ্রেশন করলে টি মাইনাস cos 2 ওমেগা টি, যেটা ইন্টিগ্রেশন করলে পাবো sin 2 ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা। এখানে আমি পাবো sin থিটা বাই 2 এবং এর ইন্টিগ্রেশন করলে cos 2 ওমেগা টি বাই 2 ওমেগা, এবং সাইনকে ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস হয়। আমরা লিমিট বসাবো 0 to t। v0 i0 বাই t। এখন দেখো আমরা এটাতে আলাদা করে লিমিট বসাই 0 to t, এবং এই টার্মে আলাদা করে 0 to t লিমিট বসাচ্ছি। এখানে t বসালে কি পাবো? এখানে t বসালে ওমেগা ইন্টু টি সাইন ওমেগা টি ক্যাপিটাল টি, যেটা হবে 2 পাই, সাইন 2 পাই মানে 0। তো এই ইন্টিগ্রেশন সেখান থেকে আমি শুরু পাবো ক্যাপিটাল টি বাই 2, আর এখানে আছে cos থিটা। এটা দেখো cos 2 ওমেগা ক্যাপিটাল টি, cos 2 ওমেগা ক্যাপিটাল টি, যার মানে হচ্ছে cos 4 পাই। তাহলে cos 2 পাই বা cos 4 পাই, যেটা আমরা জানি কত হবে 1, এবং cos 0 মানে 1। আমরা এখান থেকে 1 মাইনাস যদি বাইরে নিয়ে চলে আসি, তাহলে পাবো 1 মাইনাস 1, যার ভ্যালু হয়ে যাবে 0।
অর্থাৎ এই টার্মটা আমাকে টোটাল দেবে 0, যেটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে। এবং এই যে টার্ম এখান থেকে আমরা পাবো t/2। তো এখানে আমার থাকছে cos থিটা ইন্টু t/2। তাহলে কত পেলাম আমরা? পেলাম v0 i0/2, এখানে t এবং t দুটো ক্যান্সেল করে যাবে, ইন্টু cos থিটা। তাহলে এসি পাওয়ারের অ্যাভারেজ ভ্যালু আমরা যেটা পাচ্ছি p অ্যাভারেজ ইকুয়াল টু v0 i0 cos θ/2। এটাকে আমি আরেকটু অন্যরকম ভাবে লিখতে পারি। p average equal to v0/√2 into i0/√2 into cos θ। আমরা এর আগেই দেখেছি v0/√2 যেটা হচ্ছে এসি ভোল্টেজের আরএমএস ভ্যালু, এবং i0/√2 যেটা এসি ভোল্টেজের কারেন্টের আরএমএস ভ্যালু। তাহলে লিখব ভি আরএমএস ইন্টু আই আরএমএস ইন্টু cos থিটা। তাহলে যে পি অ্যাভারেজ যে ভ্যালু সেটা আমরা পাচ্ছি পি আরএমএস ইন্টু আই আরএমএস ইন্টু cos থিটা। আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু ভি ইন্টু আই, এই ফর্মে লেখা হয়। এটা আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বা তাৎক্ষণিক ক্ষমতা পেয়েছি, এবং তার সঙ্গে তুলনা করলে এই যে টার্ম এটাকে আমরা বলি অ্যাপারেন্ট পাওয়ার বা আপাত ক্ষমতা। আর এটা আমাদের হলো আরএমএস, যেটা আমরা মেজার করতে পারি যে ভ্যালুটা, সেই পি তার অ্যাভারেজ ভ্যালু, সেই অ্যাভারেজ ভ্যালু, এটা অ্যাভারেজ ভ্যালু ভি আরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু cos থিটা। cos থিটা টার্ম তার একটা গুরুত্ব আছে, ইম্পর্টেন্স আছে। এই cos থিটাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক। cos থিটাকে আমরা বলি ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টর। কোনো এসি বর্তনীর কারেন্ট এবং ভোল্টেজ তাদের মধ্যে ফেজ ডিফারেন্স যদি থিটা হয়, cos থিটা এই টার্মটাকে আমরা বলবো তার ক্ষমতা গুণক বা পাওয়ার ফ্যাক্টর। তাহলে ভোল্টেজের আরএমএস ভ্যালু, কারেন্টের আরএমএস ভ্যালু এবং এই পাওয়ার ফ্যাক্টর এর সাহায্যে আমরা পেয়ে যাব ক্ষমতার অ্যাভারেজ ভ্যালু বা গড় মান। যদি কোনো বর্তনীতে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি হয়, ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি হয়, তখন আমরা জানি পি অ্যাভারেজ, যেটা আমরা পেয়ে যাব cos 90 বসালে 0। পরে আমরা দেখব পিওর ইন্ডাক্টর সার্কিট আর পিওর ক্যাপাসিটিভ সার্কিট, সেক্ষেত্রে যদি আমরা এসি ভোল্টেজ অ্যাপ্লাই করি এবং সেখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ রিলেশন বা ফেজ ডিফারেন্স থাকবে 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ পাওয়ার হবে 0। এই সময় বর্তনীতে যে তড়িৎ প্রবাহ যায় তার যে টোটাল অ্যাভারেজ পাওয়ার যে কনজিউম হচ্ছে সেটা যেহেতু 0 পাচ্ছি, সেই অনুসারে আমরা ওটাকে বলি ওয়াটলেস কারেন্ট। ওয়াটলেস কারেন্ট অর্থাৎ যেন এই সময় যে প্রবাহ মাত্রা সে কোনো পাওয়ারই কনজিউম করছে না, অর্থাৎ অ্যাভারেজ পাওয়ার যেহেতু 0, তাই সেই কারেন্টটা বা প্রবাহকে আমরা বলছি ওয়াটলেস কারেন্ট। ঠিক আছে? তাহলে আমরা যেটা শিখলাম সেটাকে আমি একটু সামারাইজ করি। প্রথমে আমরা পেয়েছি ভোল্টেজ V = V0 sin ωt,
এবং কারেন্টটাকে আমরা লিখেছি I0 sin ওমেগা টি। প্রথমে আমরা বের করেছি অর্ধচক্রে ভোল্টেজ এবং কারেন্টের গড় মান, যার ভ্যালু আমরা পেয়েছি 0। এটা হচ্ছে অর্ধচক্রে গড় মান কারেন্ট এবং ভোল্টেজের 0। আমরা ফুল সাইকেল বা পূর্ণ চক্রে পেয়েছি। হাফ সাইকেল বা অর্ধচক্রে আমরা পেয়েছি ভি অ্যাভারেজটা 2V0/পাই এবং I অ্যাভারেজ ইকুয়াল টু হবে 2I0/পাই। আমরা আরএমএস ভ্যালু দেখেছি, ভি আরএমএস ইকুয়াল টু V0/√2, I আরএমএস ইকুয়াল টু I0/√2। একইভাবে আমরা পেয়েছি অ্যাভারেজ পাওয়ার, অ্যাভারেজ ক্ষমতা, এটা ভি আরএমএস ইন্টু I আরএমএস ইন্টু কস থিটা। তাহলে এই তিনটে আমরা ক্যালকুলেশন করে দেখলাম। এখন আমরা বিভিন্ন বর্তনীতে এসি ভোল্টেজ প্রয়োগ করলে তার যে পরিবর্তী প্রবাহের মান কেমন হবে, কারেন্ট এবং ভোল্টেজ তাদের মধ্যে ফেজ রিলেশন কেমন থাকবে, সেগুলো হিসাব করব। তো প্রথম আমি যেটা বের করব সেটা বিশুদ্ধ রোধক বর্তনী। পিওর রেজিস্টর কেমন হবে বর্তনীটা? আমরা একটা রেজিস্টর বা রোধক কানেক্ট করলাম, এখানে একটা এসি ভোল্টেজ V ইকুয়াল টু V0 sin ওমেগা টি অ্যাপ্লাই করলাম। আমরা কারেন্টের ভ্যালু জানি I ইকুয়াল টু V/R, তাহলে V ইকুয়াল টু V0 sin ওমেগা টি বাই R। V0/R এই টার্মটাকে আমরা লিখছি I0 sin ওমেগা টি, যেখানে I0 ইকুয়াল টু পেলাম V0/R, কারেন্টের শীর্ষ মান। তাহলে আমরা বিশুদ্ধ রোধক বর্তনীতে দেখলাম ভোল্টেজ যদি V ইকুয়াল টু V0 sin ওমেগা টি হয়, তাহলে তার প্রবাহ I ইকুয়াল টু I0 sin ওমেগা টি। কারেন্ট এবং ভোল্টেজ একই দশায় আছে, কারেন্ট এবং ভোল্টেজ একই দশায় আছে। অর্থাৎ আমি যদি ফেজর ডায়াগ্রামের সাহায্যে দেখাই, কারেন্ট এবং ভোল্টেজ তাদের মধ্যে কোনো দশা পার্থক্য নেই, অর্থাৎ দশা পার্থক্য থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি।
এক্ষেত্রে তাহলে ক্ষমতা গুণক cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি ইকুয়াল টু 1। বিশুদ্ধ রোধক বর্তনীতে তাহলে আমরা কারেন্ট এবং ভোল্টেজ সম্পর্কটা দেখব। এখন আমরা কারেন্ট ভোল্টেজ রিলেশন দেখব বিশুদ্ধ আবেশক বর্তনী বা পিওর ইন্ডাকটিভ সার্কিট। আবেশক বর্তনী, পিওর ইন্ডাকটিভ সার্কিট বর্তনীটা কেমন হবে? আবেশক, আমরা সিম্বল এই প্রতীকের সাহায্যে আবেশককে আমরা চিহ্নিত করি। বিশুদ্ধ আবেশক, যার কথা অর্থ হলো এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। ওহমীয় যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা 0 হবে। আমরা ইন্ডাকশনে পড়ে এসেছি, যখন কোনো কয়েল যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, আমি ধরে নিচ্ছি ইনস্ট্যান্টিনিয়াস কারেন্ট I। তো কারেন্ট এখানে আমাদের যেহেতু পরিবর্তী ভোল্টেজ দিয়েছি, তাহলে কারেন্টটাও আমাদের সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হবে। তাহলে এই এল বা ইন্ডাক্টর সে একটা ব্যাক ইএমএফ দেয়। ব্যাক ইএমএফ যার ভ্যালু আমাদের হয় -L di/dt। আবিষ্ট ইএমএফ, ইনডিউসড ইএমএফ বা আবেশজনিত যে ভোল্টেজ, সেটা আমরা পাবো -L di/dt। তাহলে এই বর্তনীতে যে কোনো সময়, যে কোনো টাইমে এফেক্টিভ যে ভোল্টেজ VE, সেটা আমরা লিখতে পারি V + VL, যেখানে V = V0 sin ωt - L di/dt। এফেক্টিভ ভোল্টেজ বা কার্যকরী ভোল্টেজ V0 sin ωt - L di/dt। আমরা ওহমের সূত্র থেকে জানি যে ভোল্টেজ পোটেনশিয়াল ডিফারেন্স V সেটা ইকুয়াল টু হয় I × R। ওহমের যে ফর্মুলা, ওহমের সূত্র থেকে আমরা এটা লিখতে পারি। এই বর্তনীতে আমরা বলেছি এটা পিওর ইন্ডাকটিভ সার্কিট বা বিশুদ্ধ আবেশক বর্তনী। তাহলে এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, অর্থাৎ রেজিস্ট্যান্সের ভ্যালু 0। তাহলে আমরা এটা পাবো এফেক্টিভ ভোল্টেজ যেটা 0। তাহলে এখান থেকে আমরা পাবো V0 sin ωt - L di/dt = 0। এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা এটাকে সলভ করে কারেন্টের ভ্যালুটা বের করব। L di/dt = V0 sin ωt और di/dt = V0/L sin ωt। আমরা এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি, যার ফেজ V0 sin ωt এবং ওমেগাটা আমরা বলি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অবশ্যই এখানে যে কারেন্টটা জেনারেট করবে সেটাও তার ফ্রিকোয়েন্সি কিন্তু হবে sin ωt। তো আমরা একটা ট্রায়াল সলিউশন I সেটা ধরে নেব I = I0, যেখানে এখানে V0 sin ωt আসে, ঠিক সেই ফর্মে আমি ধরে নিচ্ছি sin ωt প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম আমি ধরছি থিটা। এই থিটাটা আমরা এখন হিসাব করে দেখব
অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স আছে কি না। তাহলে এখানে দুটো কনস্ট্যান্ট, একটা হচ্ছে I0 আর একটা থিটা। এটা একটা ট্রায়াল সলিউশন আমি ধরে নিলাম। এখন I0 এবং থিটার ভ্যালু আমরা বের করব। তাহলে এই যে ইকুয়েশন, এখানে আমাদের di/dt আছে, আমি এর একটা সলিউশন ধরে নিয়েছি I = I0 sin ω t + θ। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি টাইমের রেসপেক্টে আমি পাবো di/dt I0 সাইনটা আমাদের হবে cos ωt প্লাস থিটা এবং ওমেগা কনস্ট্যান্ট টার্মটা আমাদের বাইরে আসবে। তাহলে আমরা di/dt পেলাম ওমেগা I0 cos ωt প্লাস থিটা। আমরা এই ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করব 1 নম্বর ইকুয়েশন। তাহলে কত পাবো? ওমেগা I0 cos ωt প্লাস থিটা equal to V0/L sin ωt। এখন আমি এই যে ইকুয়েশনে পিওর অ্যালজেব্রিক টার্ম সেই দুটোকে ইকুয়েট করব এবং পিওর যে ট্রিগোনোমেট্রিক টার্ম তাদেরকে ইকুয়েট করব। তাহলে এখানে পাবো ওমেগা I0 equal to V0/L or I0 equal to V0/ωL। তাহলে যে ট্রায়াল সলিউশনটা ধরেছিলাম I equal to I0 sin ωt plus θ, তার I0 কনস্ট্যান্ট আমরা পেয়ে গেলাম এটা V0/ωL। এটা কারেন্টের পিক ভ্যালু। এই যে I0 এটা কারেন্টের পিক ভ্যালু বা শীর্ষ মান, সেটা হবে V0/ωL। এখন আমি ফেজ ট্রিগোনোমেট্রিক পার্ট সেটাকে আমরা কম্পেয়ার করব cos sin ωt equal to cos ωt plus theta। sin ωt এই টার্মটাকে আমি লিখতে পারি cos ωt minus 90 ডিগ্রি। cos ωt minus 90 ডিগ্রি সেটা সমান আমরা লিখতে পারি sin ωt equal to cos ωt plus theta। অর্থাৎ ইকুয়েট করলে আমি পাবো ωt plus theta equal to ωt minus 90 ডিগ্রি, যেটা আমাদের দেবে theta equal to minus 90 ডিগ্রি। তাহলে যে ট্রায়াল সলিউশনটা আমি ধরেছিলাম I equal to I0 sin ωt plus theta, তার I0টা আমি পেয়ে গেছি এবং থিটা যে কনস্ট্যান্ট টার্ম সেটা আমি পেয়ে গেছি। তো টোটাল যে সলিউশনটা হলো কারেন্ট, সেই কারেন্টের ভ্যালুটা আমি পেয়ে যাচ্ছি I equal to V0/ωL sin ωt minus 90 ডিগ্রি। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি? পিওর আবেশক বর্তনীতে ভোল্টেজের থেকে কারেন্ট থিটা 90 ডিগ্রি দশাকোণে পিছিয়ে আছে। কেমন ভাবে লিখবো? আমরা কারেন্টটাকে যদি এদিকে দেখাই I এবং ভোল্টেজটা তাহলে এগিয়ে আছে, এদিকে ভোল্টেজ এদিকে কারেন্ট, এই 90 ডিগ্রি। আমরা যত অ্যান্টি ক্লকওয়াইজ যাব তত দেখব সেটা হচ্ছে এগিয়ে থাকবে, সে লিড করবে। তাহলে একই সময় যখন ভোল্টেজটা এখানে আছে তখন দেখছি কারেন্টটা এই দিকে আছে, তার 90 ডিগ্রি কোণে ভোল্টেজটা এগিয়ে আছে। এবার ভোল্টেজের সাপেক্ষে কারেন্টটা 90 ডিগ্রি দশাকোণে পিছিয়ে আছে, অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য 90 ডিগ্রি। তাহলে কে লিড করছে এবং কে ল্যাগ করছে আমরা সেটা এখানে দেখালাম। এটাকে আমরা বলি ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রাম, তার সাহায্যে আমরা এটা দেখাতে পারি। ঠিক আছে, এবার যে পিক ভ্যালু I0 equal to আমরা লিখলাম V0/ωL,
আমরা পিওর ইন্ডাকটিভ সার্কিট, এটা পাচ্ছি পিওর ইন্ডাকটিভ সার্কিট। একটু আগে আমি করেছিলাম পিওর রেজিস্টিভ সার্কিট, সেখানে পেয়েছিলাম পিক ভ্যালু V0/R। অর্থাৎ দেখতে পাচ্ছি রেজিস্টিভ সার্কিটে আর এবং পিওর ইন্ডাকটিভ সার্কিটে ওমেগা এল, এই দুটো একটা অ্যানালোগাস টার্ম। আর যেমন তড়িৎ প্রবাহের পথে বাধা সৃষ্টি করে, ওমেগা ইন্টু এল এই টার্মটাও তড়িৎ প্রবাহের পথে একটা বাধা সৃষ্টি করে। এটাকে আমি লিখি XL ইকুয়াল টু ওমেগা এল, যা কাজ অনেকটা আর এর মতো। তো এই টার্মটাকে আমরা বলি আবেশক জনিত প্রতিঘাত, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, আবেশক জনিত প্রতিঘাত। অর্থাৎ আবেশক উপস্থিত থাকার জন্য আমাদের তড়িৎ প্রবাহের পথে যে বাধা সৃষ্টি হবে, যেটা রোধের মতো কাজ করবে, সেটা আমরা পাচ্ছি ওমেগা ইন্টু এল, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। এখানে একটু আলোচনা করি ডিসি বর্তনীর ক্ষেত্রে। আমরা জানি ওমেগা, ওমেগা মানে ফ্রিকোয়েন্সি, এটা 0। তাহলে ডিসি বর্তনীতে, ডিসিতে আমাদের ওমেগা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে সেখানে এক্সএল ইকুয়াল টু 0। অর্থাৎ ডিসি যাওয়ার পথে কিন্তু এই আবেশক বা ইন্ডাক্টর কোনো বাধা সৃষ্টি করবে না। অর্থাৎ আবেশকের মধ্য দিয়ে ডিসি কারেন্ট বা সমপ্রবাহ সহজেই যেতে পারে, কিন্তু এসি প্রবাহ কিন্তু একটা তার বাধা সৃষ্টি করবে, একটা প্রতিঘাত সৃষ্টি করবে। ঠিক আছে, সেটা হচ্ছে এক্সএল ইকুয়াল টু ওমেগা এল। এবং সেটাকে যদি আমরা গ্রাফের সাহায্যে দেখাই, XL ওমেগা যদি ফ্রিকোয়েন্সি, তো আমরা দেখতে পাবো প্রতিঘাতটা ফ্রিকোয়েন্সির সঙ্গে লিনিয়ারলি ইনক্রিজ করবে। ফ্রিকোয়েন্সি 0 মানে প্রতিঘাত 0, এবং ফ্রিকোয়েন্সি যদি বাড়তে থাকে তাহলে সেটা লিনিয়ারলি ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম বিশুদ্ধ আবেশকজনিত বর্তনী, তার ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ কি রিলেশন হয়। এবং এখান থেকে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি সেই পাওয়ার ফ্যাক্টর বা ক্ষমতা গুণক, তার ভ্যালু কিন্তু আমরা হিসাব করতে পারি। 90 ডিগ্রি cos থিটা, অর্থাৎ cos 90 0 হয়ে যাবে এখানে। আমি এখন বিশুদ্ধ ধারক বর্তনী বা পিওর ক্যাপাসিটিভ সার্কিট কেমন হবে তাহলে। তাহলে আমরা একটা ক্যাপাসিটর এবং তার সঙ্গে সিরিজে একটা আমরা এসি সোর্স কানেক্ট করেছি। আমরা জানি ক্যাপাসিটরের কাজ হলো চার্জকে স্টোর করা। তো যে কোনো ইনস্ট্যান্টে ক্যাপাসিটরে যদি চার্জ কিউ হয়, তাহলে আমরা জানি এখানে যে ভোল্টেজটা ড্রপ হবে সেটা হচ্ছে কিউ বাই সি, মাইনাস কিউ বাই সি, এই ভোল্টেজটা ড্রপ করবে। তো এফেক্টিভ যে ভোল্টেজ ভিই আমরা এখানে পাবো ভি প্লাস ভিসি, ঠিক আগের মতোই V0 সাইন ওমেগা টি মাইনাস কিউ বাই সি। তাহলে এফেক্টিভ ভোল্টেজ যেটা আমরা লিখতে পারি I ইনটু আর। যেহেতু এটা বিশুদ্ধ ধারক, অর্থাৎ কোনো রোধ নেই এই বর্তনীতে, রোধের মান 0, তাহলে এই রাশিটা আমরা পাবো আগের মতোই 0। তাহলে V0 সাইন ওমেগা টি মাইনাস কিউ বাই সি ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশনটা
সলভ করে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, বিশুদ্ধ ধারক বর্তনীতে যে কারেন্টের ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখান থেকে পাবো কিউ বাই সি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। और Q इक्वल टू सी ভি জিরো সাইন ওমেগা টি। এটা হলো ইনস্ট্যান্টেনিয়াস চার্জ। ক্যাপাসিটর যে চার্জটা স্টোর করবে সেটা Q ইকুয়াল টু সি ভি জিরো সাইন ওমেগা টি। এখন এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, dq বাই dt ইকুয়াল টু পাবো ওমেগা সি ভি জিরো কস ওমেগা টি। আমরা জানি dq বাই dt এটা হলো কারেন্ট। তাহলে কারেন্ট I ইকুয়াল টু আমরা পাবো ওমেগা সি ভি জিরো কস ওমেগা টি। এটাকে আমরা লিখতে পারি I ইকুয়াল টু ভি জিরো বাই 1 বাই ওমেগা সি। আমরা একটু কায়দা করে লিখলাম I ইকুয়াল টু ভি জিরো বাই 1 বাই ওমেগা সি। কসটাকে যদি সাইনে কনভার্ট করি আমরা লিখতে পারি ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। I ইকুয়াল টু ঠিক আগের মতোই এই যে নিচের যে পার্টটা আমরা রেজিস্ট্যান্সের সঙ্গে কম্পেয়ার করে এটাকে আমি লিখছি এক্সসি। I ইকুয়াল টু ভি জিরো বাই এক্সসি সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, যেখানে এক্সসি এটাকে বলছি 1 বাই ওমেগা সি। এটাকে আমরা বলছি ধারকজনিত প্রতিঘাত বা ক্যাপাসিটিভ ইন্ডাকট্যান্স। ক্যাপাসিটিভ ইন্ডাকট্যান্স। তাহলে আমি ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, কারেন্টটা পেলাম I ইকুয়াল টু, তাহলে এটাকে I জিরো সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, যেখানে I জিরোর ভ্যালু আমরা লিখতে পারি ভি জিরো বাই এক্সসি এবং এক্সসিটা আমরা লিখেছি 1 বাই ওমেগা সি। তাহলে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ রিলেশন কি আছে? ভোল্টেজ অপেক্ষা কারেন্ট কিন্তু 90 ডিগ্রি ফেজে এগিয়ে আছে। আমরা ফেজর ডায়াগ্রামের সাহায্যে যদি দেখাই, কারেন্ট I তাহলে ভিসি ক্যাপাসিটিভ সার্কিটে যে টোটাল ভোল্টেজ বা ভিসি বা ভি সেটা কিন্তু 90 ডিগ্রি পিছিয়ে আছে, 90 ডিগ্রি পিছিয়ে আছে। যেটা ইন্ডাকটিভ সার্কিটে আমরা দেখেছিলাম ভোল্টেজটা কারেন্ট অপেক্ষা 90 ডিগ্রি এগিয়ে আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ ধারক বর্তনীতে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে দশা পার্থক্য। আমরা বিশুদ্ধ ধারক বর্তনীতে দেখছি কারেন্ট লিড করছে, ভোল্টেজ ল্যাগ করছে। যেটা ইন্ডাকটিভ সার্কিটে উল্টো দেখেছিলাম, ভোল্টেজ লিড করছে এবং কারেন্ট 90 ডিগ্রি দশা কোণে ল্যাগ করছে। ওকে, পাশাপাশি তাহলে আমি এখানে এল বর্তনী আর একটা সি বর্তনী তার কম্পেয়ারটা করি। তাহলে ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, এখানেও ভোল্টেজ নিয়েছি ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি। এখানে যে কারেন্ট আমরা পেয়েছিলাম I জিরো সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, এখানে যে কারেন্টটা পেয়েছিলাম I জিরো সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি।
এখানে আই জিরো ইকুয়াল টু আমরা পেয়েছিলাম ভি জিরো বাই এক্স এল, যেখানে এক্স এল ইকুয়াল টু পেয়েছি ওমেগা ইন্টু এল। এখানে আই জিরো ইকুয়াল টু ভি জিরো বাই এক্স সি, যেখানে এক্স সি পেয়েছি ওয়ান বাই ওমেগা সি। দেখো ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি যত বাড়বে তত কিন্তু আমাদের প্রতিঘাত, ধারকজনিত প্রতিঘাতটা কমতে থাকবে। ফ্রিকোয়েন্সি আর প্রতিঘাতের মধ্যে ক্যাপাসিটরের ক্ষেত্রে এই রিলেশন। ঠিক আছে, আমরা ফেজর ডায়াগ্রামে দেখেছিলাম এখানে এদিকে কারেন্ট, এদিকে ভোল্টেজ, ইন্ডাকটিভ তার জন্য আমি ভিএল লিখছি। এক্ষেত্রে আমরা দেখলাম কারেন্ট আই এবং ক্যাপাসিটিভ সার্কিটের ভোল্টেজটা পিছিয়ে আছে 90 ডিগ্রি। তাহলে ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ এগিয়ে আছে, এখানে ভোল্টেজটা পিছিয়ে আছে। আমি এখান থেকে একটা নতুন কনসেপ্ট আনার চেষ্টা করছি, সেটা একটু দেখো। আমরা কমপ্লেক্স অ্যালজেব্রা, সেখানে কোনো রিয়েল নাম্বার, কমপ্লেক্স নাম্বার, সেটা দুটো পার্ট থাকে, একটা রিয়েল নাম্বার, রিয়েল পার্ট, প্লাস আই জেড টু একটা ইমাজিনারি পার্ট, যেটা আই ইকুয়াল টু আমরা জানি √1। আমরা যেহেতু এটা কারেন্টের চ্যাপ্টার পড়ছি, সেখানেও আই আমরা ইউজ করেছি কারেন্টটাকে নোট করার জন্য, তাই এখানে রিপ্লেস করব আইটাকে জে দিয়ে, জে জেড টু। তো রিয়েলটাকে আমি এদিকে দেখাচ্ছি, এটা জেড ওয়ান, আর জেড টুটাকে আমরা দেখাচ্ছি এটা জে জেড টু। রিয়েলটাকে আমরা এক্স অ্যাক্সিসে যদি বসাই, তাহলে ইমাজিনারি পার্ট অর্থাৎ এর সঙ্গে রিয়েলের সঙ্গে যদি জে মাল্টিপ্লাই করি বা ইমাজিনারি নাম্বার আই মাল্টিপ্লাই করি, তাহলে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে যাচ্ছে। ঠিক আছে, এই যে পুরো আমরা ভেক্টরের মতো এখান থেকে পাবো, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার জেড। এটাকে আমরা থিটা, যে থিটাটাকে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু জেড টু, আমি শুধু ম্যাগনিটিউডটা দেখছি, বাই জেড ওয়ান, জেড টু বাই জেড ওয়ান। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার যার থাকবে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, সেটাকে লিখতে পারি জেড ইকুয়াল টু জেড ওয়ান প্লাস জে, সরি রুট দিয়ে ফেলেছি, জে জেড টু। এবং আমরা ভেক্টর ডায়াগ্রামের সাহায্যে দেখলাম যে এটা রিয়েল পার্ট জেড ওয়ান, এটা ইমাজিনারি পার্ট জে জেড টু, এবং এই যে থিটা, থিটাকে ট্যান থিটাকে লিখতে পারি জেড টু বাই জেড ওয়ান। আমি আরেকবার দেখাচ্ছি যে কোনো একটা রিয়েল নাম্বার এক্স, তার সঙ্গে যদি আমি জে মাল্টিপ্লাই করি, তাহলে সেটা হয়ে গেল জে এক্স, সেটা ওয়াই অ্যাক্সিসে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি রোটেট করে গেল। এর সাথে যদি আবার জে মাল্টিপ্লাই করি, তাহলে জে ইন্টু এক্স, আবার 90 ডিগ্রি রোটেট করে গেল, অর্থাৎ এটা হয়ে যাবে জে স্কোয়ার এক্স, মানে হচ্ছে জে স্কোয়ার মানে -1 ইন্টু এক্স। তাহলে এটা এক্স অ্যাক্সিস পজিটিভ, এটা মাইনাস এক্স অ্যাক্সিস। এর সঙ্গে যদি আবার যে মাল্টিপ্লাই করি, তাহলে হবে মাইনাস জে এক্স।
তাহলে এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস ছিল জে এক্স, আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিস হয়ে গেল মাইনাস জে এক্স। এখন আমরা একটু আগে দেখলাম ইন্ডাকটিভ সার্কিট, তার কারেন্ট এটা ছিল আই এবং ভোল্টেজ এটা ছিল আমাদের ভিএল। কারেন্ট এটাকে আমরা রিয়েল নাম্বার বলছি, যেটা রিয়েল অ্যাক্সিসে আমরা এক্স অ্যাক্সিসে প্লট করেছি। যেমন এক্স ছিল রিয়েল একটা নাম্বার এক্স, এটাও রিয়েল নাম্বার, আইটাকে আমরা রিয়েল করছি। ভিএলটাকে আমরা ধরেছিলাম কি, তাহলে আই ইন্টু এক্স এল, আই মানে এখানে কারেন্ট, এবং এক্স এল যেটা আমরা বলেছিলাম আই ইন্টু ওমেগা ইন্টু এল, আই ওমেগা এল। অর্থাৎ সরি, এটা আমরা উল্টো করছি, ভোল্টেজটা ছিল এদিকে ভিএল। ভিএল মানে তাহলে কারেন্ট, আমাদের কারেন্ট ইন্টু এক্স এল। এক্স এল মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। আমি আইটাকে এখানে ক্যাপিটাল লিখেছি, সেভাবে লিখি আই ইন্টু এক্স এল। তো দেখো এক্স রিয়েল অ্যাক্সিসে আছে, আই রিয়েল অ্যাক্সিসে আছে, তার সঙ্গে যদি আমি ইমাজিনারি জে মাল্টিপ্লাই করি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আমাদের 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে। তাহলে এখানে আই একটা রিয়েল নাম্বার, আই একটা রিয়েল নাম্বার, তাহলে এখানে নিশ্চয়ই এমন কিছু জে মাল্টিপ্লাই আছে। সেই জেটা তাহলে এই এক্স এল মানে অ্যাকচুয়ালি ছিল ওমেগা এল, আমরা এখানে কমপ্লেক্স নাম্বারের সাহায্যে সেটা লিখব জে ইন্টু ওমেগা এল। তাহলে এই জে টার্ম, তার জন্য আমাদের কিন্তু এই 90 ডিগ্রি এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, সেটা আমরা লিখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এক্স এল ইকুয়াল টু জে ওমেগা এল, আমরা কমপ্লেক্স নাম্বারের সাহায্যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সটাকে লিখতে পারি এক্স এল ইকুয়াল টু জে ওমেগা এল। আবার ক্যাপাসিটিভ যে সার্কিট, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আই ভোল্টেজ, কারেন্ট অপেক্ষা ভোল্টেজটা 90 ডিগ্রি আমাদের পিছিয়ে ছিল। তো এখানে দেখেছিলাম এক্স এর সঙ্গে আই, সেটাকে আমরা কম্পেয়ার করছি। তাহলে এদিকে ছিল মাইনাস জে এক্স, তাহলে ভিসি মানে আমাদের ছিল আই ইন্টু এক্স সি, আই ইন্টু এক্স সি। তো সেই এক্স সিটাকে আমরা এখানে লিখতে পারবো মাইনাস জে বাই ওমেগা সি। আমরা এইভাবে লেখার জন্য আমরা এটা করলাম। তাহলে এক্স এল ইকুয়াল টু জে ওমেগা এল লিখতে পারি, আর এক্স সি ইকুয়াল টু লিখতে পারি মাইনাস জে বাই ওমেগা সি। তাহলে দেখো এক্স সি ইকুয়াল টু মাইনাস জে বাই ওমেগা সি। আমি উপর নিচে জে দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে উপরে হবে জে স্কোয়ার বাই জে ওমেগা সি। জে স্কোয়ার মানে -1 আর -1, তাহলে +1 হলো, এটা সমান লিখবো 1 বাই জে ওমেগা সি। তাহলে এরপরে আমরা যে সার্কিটগুলো করব, সেখানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর তারা যে রিঅ্যাকট্যান্সগুলো দেবে, সেগুলো আমরা একটা নতুন পদ্ধতিতে দেখালাম। এক্স এল এটাকে লিখব জে ইন্টু ওমেগা এল, এবং এক্স সি এটাকে লিখব 1 বাই জে ওমেগা সি। এই পদ্ধতিতে আমরা পরবর্তী সার্কিটের হিসাবগুলো করব, সেক্ষেত্রে আমাদের শেখাটা অনেক সহজে হবে, এবং কিভাবে হবে সেটা আমি সেগুলো দেখাচ্ছি। আশা করি সবাই এই টেকনিকটা আমরা বুঝতে পেরেছি, কমপ্লেক্স অ্যালজেব্রার সঙ্গে কিভাবে আমরা এটা করলাম। আমি আরও একবার এটা বোঝানোর চেষ্টা করছি। আমরা এদিকে যদি এক্স ধরি কোনো রিয়েল নাম্বার, তার সঙ্গে যদি জে মাল্টিপ্লাই করি, তাহলে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ সেটা রোটেট করছে।
তার সঙ্গে আবার যদি আমরা জে মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে জে স্কোয়ার ইন্টু এক্স, যার ভ্যালু হয়ে যাবে মাইনাস এক্স। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা মাইনাস এক্স অ্যাক্সিস। এর সঙ্গে আবার যদি জে মাল্টিপ্লাই করি, আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস জে এক্স। এটা ছিল আমাদের মেন ফান্ডা। ঠিক একইভাবে আমি তাহলে কি বললাম, এদিকে ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট আই, এদিকে ভোল্টেজ ভি এল। ভিএল মানে আমাদের অ্যাকচুয়ালি আই ইন্টু এক্স এল। তাহলে আই যেহেতু রিয়েল নাম্বার, এক্স এলটা আমাদের হবে একটা ইমাজিনারি নাম্বার। সেই এক্স এলটা অ্যাকচুয়ালি ভ্যালু ছিল ওমেগা ইন্টু এল, যার সঙ্গে জে মাল্টিপ্লাই করলে আমরা পাবো জে ওমেগা এল। একইভাবে আমরা ক্যাপাসিটিভ সার্কিটে দেখলাম এটা আই, এটা 90 ডিগ্রি, ভোল্টেজটা পিছিয়ে ছিল ভিসি, এটা ইন্টু আই ইন্টু এক্সসি। তাহলে দেখলাম যে রিয়েল এক্সসি মানে আমাদের ছিল 1/ওমেগা সি, অর্থাৎ সেই রিয়েল নাম্বারের সঙ্গে যদি মাইনাস জে মাল্টিপ্লাই করি তাহলে সেটা ওয়াই অ্যাক্সিসে পাবো। তার জন্য আমি এটা দেখেছিলাম এক্সসিটাকে লিখতে পারি মাইনাস জে বাই ওমেগা সি, অথবা এটা আমি লিখতে পারি 1/জে ওমেগা সি। তাহলে এটাই হচ্ছে আমরা এরপরে ইউজ করব। ঠিক আছে? তাহলে এখন আমি যে বর্তনীটা পড়াবো সেটা হচ্ছে এল আর বর্তনী। অর্থাৎ একটা ইন্ডাক্টর থাকবে এবং তার সঙ্গে সিরিজে একটা রেজিস্ট্যান্স থাকবে, সিরিজ এল আর বর্তনী। এটার নাম হলো সিরিজ এল আর বর্তনী। আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি। আমরা যেহেতু কমপ্লেক্স অ্যালজেব্রা ইন্ট্রোডিউস করলাম, তাহলে আমি আরও একটু বলে দিই যে যে কোনো কমপ্লেক্স নাম্বার তার দুটো পার্ট থাকে, একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট। জেড একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে আমি লিখতে পারি মড জেড ই টু দি পাওয়ার জে থিটা, যেখানে মড জেডটা হচ্ছে যার ম্যাগনিটিউড বা ভ্যালু, যেটা আমরা লিখতে পারি এটা z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার। একটা কমপ্লেক্স নাম্বার, তার ম্যাগনিটিউড বা মডিউলাস ভ্যালুটা হবে রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। এই যে থিটার আমি একটু আগেই বলেছিলাম টেন থিটা, যেটাকে লিখতে পারবো ইমাজিনারি পার্ট বাই রিয়েল পার্ট, টেন থিটা ইকুয়াল টু z2 বাই z1। এবং ই টু দি পাওয়ার জে থিটা এটা ম্যাথের অয়েলার্স থিওরেম, সেখান থেকে আমরা এক্সপ্যানশন করলে পাবো cos থিটা প্লাস জে সাইন থিটা। ই টু দি পাওয়ার জে থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস জে সাইন থিটা। তাহলে এই যে অ্যালজেব্রা, এই অ্যালজেব্রাটা আমরা এখানে ইউজ করব। তাহলে আরও একবার দেখে নাও, কমপ্লেক্স নাম্বার জেড, যেটাকে লিখতে পারি z1 প্লাস z2, এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা ইমাজিনারি পার্ট। এটাকে আমরা মডিউলাস ভ্যালু টার্মস এবং তার আর্গুমেন্ট বা থিটার টার্মসে নিয়ে আসতে পারি। জেড ইকুয়াল টু মড জেড ই টু দি পাওয়ার জে থিটা, যেখানে মড জেড ইকুয়াল টু আন্ডার রুট z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার, এবং টেন থিটা ইকুয়াল টু আমি আগেই দেখিয়েছিলাম z2 বাই z1। এবং ই টু দি পাওয়ার জে থিটা এটাকে এক্সপোনেনশিয়াল ই, যেটাকে এক্সপ্যান্ড করলে আমরা লিখতে পারি অয়েলার্স থিওরেমের সাহায্যে cos থিটা প্লাস জে সাইন থিটা। তাহলে এই যে v ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, যে v ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, আমরা দেখতে পাচ্ছি এই ই টু দি পাওয়ার জে থিটা তার দুটো পার্ট, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট। ইমাজিনারি পার্ট হচ্ছে সাইন থিটা। তাহলে এখানে যদি আমি V0 সাইন ওমেগাটাকে লিখি তাহলে কি হবে, এটা ইমাজিনারি পার্ট অফ V0 ই টু দি পাওয়ার জে ওমেগা টি।
দেখো তাহলে ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, সেটাকে লিখতে পারি ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি তার ইমাজিনারি পার্ট, কারণ এটাকে এক্সপানশন করলে আমি কি পাবো, ভি জিরো ইন্টু কজ ওমেগা টি প্লাস জে সাইন ওমেগা টি। তাহলে তার দুটো পার্ট পাচ্ছি, একটা ভি জিরো কজ ওমেগা টি প্লাস আর একটা জে ভি জিরো সাইন ওমেগা টি, অর্থাৎ ইমাজিনারি পার্টটাই হচ্ছে আমাদের এই ভোল্টেজ। তাহলে এটা আমি এইভাবে লিখব, ইমাজিনারি পার্ট অফ ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি। আমাদের এখন উদ্দেশ্য হলো এই এলআর বর্তনীতে কারেন্টের ভ্যালুটা কত হবে। কারেন্টের ভ্যালু বের করতে হলে আমাকে আগে এর বাধাটা বের করতে হবে, রেজিস্ট্যান্স। কিন্তু এখানে রেজিস্ট্যান্স বলবো না, যে এল এবং আর দুটো পার্ট আছে, এরা যেটা দেবে সেটাকে হচ্ছে আমাদের প্রতিরোধ বা ইম্পিডেন্স। এটাকে আমরা বলি ইম্পিডেন্স। একই সঙ্গে আমাদের ওহমিক রেজিস্ট্যান্স আর আছে এবং ইন্ডাক্টর আছে, যার একটা রিঅ্যাকট্যান্স আছে, আমরা আগে দেখেছিলাম প্রতিঘাত। প্রতিঘাত এবং রোধ এই দুটো মিলে আমরা যেটা পাবো প্রতিরোধ। প্রতিরোধটাকে আমরা জেড দিয়ে লিখছি। তাহলে রেজিস্ট্যান্স যেহেতু সিরিজ আছে, তাহলে দুটো রেজিস্ট্যান্সটা কিন্তু আমাদের অ্যাড হয়ে যাবে। রেজিস্ট্যান্স আর এর জন্য আমরা আরই জানি, এবং একটু আগেই দেখলাম ইন্ডাক্টর তার হচ্ছে এক্স ইন্টু এক্স এল, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, যেটা আমি লিখতে পারি আর প্লাস জে ওমেগা এল। জেডটাকে লিখতে পারবো আর প্লাস জে ওমেগা এল। কেন জে হয় সেটা আমি একটু আগেই দেখে এসেছি। তাহলে এটা হচ্ছে আমাদের রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। এটাকে কমপ্লেক্স নাম্বার একটা, সেটাকে লিখতে পারি এই ফর্মে, মড জেড ই টু দি পাওয়ার জে থিটা, যেখানে মড জেড এর ভ্যালু হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এল স্কোয়ার। এখন আমি বের করব কারেন্ট। তাহলে I ইকুয়াল টু ভি বাই জেড। এখানে আমরা রোধ না বলে বলেছি প্রতিরোধ, তাহলে ভোল্টেজ বাই প্রতিরোধ, ইম্পিডেন্স। ভিটাকে আমি এইভাবে লিখতে পারি, ইমাজিনারি পার্ট অফ ভি জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডিভাইডেড বাই জেডটাকে লিখতে পারি মড জেড ই টু দি পাওয়ার জে থিটা। তাহলে কারেন্টটাকে আমি লিখব ভি জিরো, যেহেতু একটা রিয়েল নাম্বার আমি ওকে বাইরে আনছি, তাহলে ভি জিরো বাই মড জেড ই টু দি পাওয়ার, এখানে থাকছে ই টু দি পাওয়ার জে ওমেগা টি, আর এখানে থাকছে ই টু দি পাওয়ার জে থিটা, যেটাকে লেখা যায় ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস থিটা। তাহলে এটাকে আমরা লিখছি ইমাজিনারি পার্ট। এখন I ভি বাই ভি জিরো বাই মড জেড ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস থিটা, যেটাকে আমরা এক্সপেনশন করলে পাবো ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস থিটা। এটাকে আমরা লিখতে পারি কজ ওমেগা টি মাইনাস থিটা প্লাস জে সাইন ওমেগা টি মাইনাস থিটা। তাহলে তার ইমাজিনারি পার্ট মানে শুধু সাইন ওমেগা টি মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো I ইকুয়াল টু সাইন ওমেগা টি মাইনাস থিটা। তাহলে কারেন্টের ভ্যালু, ইনস্ট্যান্টানিয়াস কারেন্টের ভ্যালু আমাদের কত হলো, I ইকুয়াল টু ভি জিরো বাই মড জেড মানে পেয়েছিলাম আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এল স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস থিটা।
যেখানে থিটাকে আমরা ডিফাইন করেছিলাম z2 বাই z1। z2 বাই z1 মানে এখানে আমাদের ওমেগা এল ছিল z2 আর z1 ছিল r। আমরা যে ইম্পিডেন্সটা বের করলাম একটু আগে, ইম্পিডেন্স ছিল r প্লাস জে ওমেগা এল, ট্যান থিটা হবে ওমেগা এল বাই r। তাহলে দেখো এই যে বর্তনী, এই বর্তনীতে আমাদের ভোল্টেজ ছিল v0 সাইন ওমেগা টি এবং কারেন্টটা পেলাম সাইন ওমেগা টি মাইনাস থিটা, অর্থাৎ থিটা দশাকোণে পিছিয়ে আছে। তাহলে আমরা যদি এখানে দেখাই ফেজার ডায়াগ্রামটা, তাহলে আই এদিকে হচ্ছে আই বা রেজিস্ট্যান্স ভি আর আই ইন্টু আর, এবং এদিকে আমরা বলেছিলাম ভোল্টেজ ইন্ডাক্টর সেটা 90 ডিগ্রি দশাকোণে এগিয়ে থাকে ভিএল, সেটা হয়ে যাবে আই ইন্টু এক্সএল। তাহলে মোট যে ভোল্টেজ সেটা আমরা পাবো এটা ভি, এটা হবে আমাদের থিটা। তাহলে ভি ইকুয়াল টু অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি ভি আর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার। তাহলে এই যে কারেন্ট হচ্ছে আমাদের ভি আর, এখানে আইটা রিয়েল অ্যাক্সিসে এবং ভোল্টেজটা আমরা দেখছি থিটা দশাকোণে এগিয়ে, অর্থাৎ ভোল্টেজ সাপেক্ষে কারেন্টটা থিটা দশাকোণে পিছিয়ে। এটা হচ্ছে আমাদের ফেজার ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রাম এটা আমরা এইভাবে দেখাতে পারি। আর কারেন্টের যে পিক ভ্যালু বা শীর্ষমান সেটা I0, যেটা তাহলে I ইকুয়াল টু I0 সাইন ওমেগা টি মাইনাস থিটা, I0 হবে V0 বাই আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার তার রুট। এখানে খুব ইম্পর্টেন্ট যেটা আমরা পাওয়ার ফ্যাক্টরটা বের করব। পাওয়ার ফ্যাক্টর মানে cos থিটা, এই cos থিটাটা কত হবে? তাহলে tan থিটা মানে ওমেগা এল বাই আর, আমরা এটা ট্রায়াঙ্গেলের সাহায্যে দেখাতে পারি। এটা যদি থিটা হয় তাহলে ওমেগা এল এটা হবে আর এটা হবে আর। এই যে অতিভুজ সেটা পাবো আর স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু স্কোয়ার তার রুট। অ্যাকচুয়ালি এটা ছিল আমাদের ইম্পিডেন্স তার ম্যাগনিটিউডটা, তো এটা অনেক সময় আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলও বলা হয়। তো এখান থেকে যদি cos থিটাটা বের করি তাহলে cos থিটা ইকুয়াল টু পাবো ভূমি বাই অতিভুজ অর্থাৎ আর বাই জেড। তাহলে যত আমরা এসি সার্কিট দেখব সেই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কিন্তু আমরা বের করতে পারি আর বাই জেড। আর হচ্ছে তার রেজিস্ট্যান্স আর জেড হচ্ছে তার ইম্পিডেন্স বা প্রতিরোধ। ঠিক আছে? এবার যেটা আমি হিসাব দেখবো সেটা হচ্ছে সিআর সার্কিট, সিরিজ সিআর। তাহলে এখানে আমরা একটা ক্যাপাসিটর লাগাচ্ছি সি, এখানে ভোল্টেজ ভি ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, যেটাকে আমরা একটু আগেই লিখেছিলাম ইমাজিনারি পার্ট অফ V0 ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এই সার্কিটের যে ইম্পিডেন্স বা প্রতিরোধ আমাকে প্রথমে বের করতে হবে জেড হবে আমাদের আর, আর ক্যাপাসিটরের জন্য এক্সি। আর আমরা এটা পেয়েছিলাম প্লাস 1 বাই জে ওমেগা সি, বা এটাকে লেখা যায় আর মাইনাস 1 বাই জে বাই ওমেগা সি। তাহলে ইম্পিডেন্স যেটাকে আমরা অন্য একটা ফর্মে লিখেছিলাম মড জেড ই টু দি পাওয়ার, এখানে আমরা পাবো মাইনাস জে থিটা। মড জেড ইকুয়াল টু, যেহেতু মাইনাস আছে তার জন্য আমরা লিখবো মড জেড টু দি পাওয়ার মাইনাস জে থিটা, যেখানে tan থিটা ইকুয়াল টু আমাদের
ইমাজিনারি পার্ট 1/ωc বাই আর, অর্থাৎ 1/ωcr। আর তাহলে মড জেডটা কি হবে? √r² প্লাস 1/ωc তার হোল স্কয়ার, অর্থাৎ 1/ω²c²। তো সহজেই আমি কারেন্টটা পেয়ে যাব। কারেন্ট I = V/Z। V = আমি লিখলাম I ইমাজিনারি পার্ট V0 e⁻j⍵t, জেডটাকে পাবো মড জেড e⁻−j⁻θ, এবং আইটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো ইমাজিনারি পার্ট V0/mod z e⁻j⍵t প্লাস θ। এখন আমরা ইমাজিনারি পার্টটাকে যদি বের করে নিই, I পাবো V0/mod z মানে r² প্লাস 1/ω²c² তার রুট, এখান থেকে ইমাজিনারি পার্টটা পাবো sin ωt প্লাস θ। অর্থাৎ শিয়ার সার্কিট, যেটা শিয়ার সার্কিটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের ভোল্টেজ V V0 sin ωt এবং কারেন্ট I আমাদের এটাকে আমরা I0 লিখতে পারি sin ωt প্লাস θ। I0 সমান আমরা পেয়েছি এখানে V0/√r² প্লাস 1/ω²c²। তাহলে এখানে দেখছি কারেন্ট কিন্তু থিটাতে লিড করছে। কিভাবে? VR = I × R। C ক্যাপাসিটরের একটা যে ভোল্টেজ VC, যেটা আমরা পেয়েছিলাম I × XC, যেটা আমরা জানি 90 ডিগ্রিতে পিছিয়ে থাকে। এখন ভেক্টর ডায়াগ্রামের সাহায্যে আমরা টোটাল ভোল্টেজটা পাবো V। এখানে থিটা কোণে কিন্তু পিছিয়ে আছে। দেখো এখান থেকে tan θ যদি আমরা বের করি, tan θ এটা হচ্ছে আমাদের লম্ব, এটা ভূমি, মানে এটা হচ্ছে IXC বাই এটা হচ্ছে আমাদের IR। তাহলে হলো XC/R মানে 1/ωcR, যেটা আমরা আগেই বের করেছিলাম। ঠিক আছে, এখানেও আমরা পাওয়ার ফ্যাক্টর ঠিক আগের মতোই বের করতে পারি। cos θ = R/Z, পাওয়ার ফ্যাক্টর cos θ = R/Z। তাহলে R/Z মানে R² প্লাস 1/ω²c²। ঠিক আছে, তাহলে আজকে আমরা অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং ভোল্টেজ, তার অ্যাভারেজ ভ্যালু, পূর্ণচক্রে এবং অর্ধচক্রে আরএমএস ভ্যালু, এসি পাওয়ারের অ্যাভারেজ, এবং পিওর রোধক বর্তনী, পিওর ইন্ডাকটিভ বর্তনী, পিওর ক্যাপাসিটিভ বর্তনী এবং টেলর বর্তনী, শিয়ার বর্তনীতে কারেন্ট ভোল্টেজ কী হয়, তাদের দশা সম্পর্ক কেমন হয় সেটা দেখাবো। পরবর্তী ক্লাসে আমরা শ্রেণী এলসিআর বর্তনী, এলসিআর যে সার্কিটে আমাদের থাকবে আবেশক, ধারক এবং রোধক, এই তিনটে থাকলে তখন কারেন্ট ভোল্টেজ সম্পর্ক কেমন হয় সেগুলো আমরা ক্যালকুলেশন করব। আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। ঠিক আছে।